লুটে খেতে পারছে না বলেই দেশের উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি। স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবেলায় COP26 দিলেন 4 দফা প্রস্তাব। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি। নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি বললেন জাতিসংঘ মহাসচিব। কার্বন নিঃসরণ শূন্যে আনার প্রতিশ্রুতি মোদির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। বিএনপি দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্ব সংকটেই তাদের ভোট দেবে না মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, দেশে ফেরার সাহস নেই তারেক জিয়ার। বাংলাদেশকে আর পেছনে নেওয়া অসম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লুটে খেতে পারছে না বলেই উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি ও তার দোসররা। তারা ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ প্রধান। ইউরোপ সফরের দ্বিতীয় দিন সোমবার দিনভর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর রাতে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই বাস্তবতা। গ্লাসগোতে স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এই নাগরিক সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই আয়োজনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি। প্রশ্ন তোলেন, কেন তার সফরকে ঘিরেই বিক্ষোভ? দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না, কারণ লুটে খেতে পারছে না। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি? আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধহয় বিএনপির পছন্দ না। অবশ্যই সেটা পছন্দ নাই হতে পারে, কারণ খালেদা জিয়া ম্যাট্রিকে পাস করেনি, জিয়াউর রহমান কেবল ইন্টারমিডিয়েট পাস ছিল, আর তারেক যেহেতু ফেল করতে করতে কোন নাকি এক অখ্যাত কোথা থেকে নাকি সে পাস করেছে শোনা যায়। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে। অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এরা স্বাধীনতা চায় না। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের টাকা চুরি করেছিল বলেই তারেক জিয়া পলাতক থেকেও বিলাসবহুল জীবন পেয়েছে। চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত শান শকতে থাকতে পারতো না। তাদের নেতৃত্ব কোথায়? একজন ফেরারি আসামি, বিএনপি চেয়ারপারসন, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, কারাগারে মেড সার্ভেন্ট পাওয়া যায়। এটা তো জীবনে আর কেউ শুনেছেন আপনারা? বলেন, যে আমাকে হত্যার চেষ্টা করেছে তাকে আমি এইটুকু সুযোগও দিয়েছি। তারেক রহমান, সেও আসামি। দেশে চলে আসুক যদি সাহস থাকে। আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। আওয়ামী লীগের এক যুগের শাসনামলে বিদেশে বাংলাদেশিদের সম্মান বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশকে পেছনে নেয়ার কোনো সুযোগ নেই। এরা চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক, কারণ আমি থাকলে ডেভেলপমেন্ট হবে, এবং তারা জানে যে আমি না থাকলে এগুলি স্থবির হবে। আর ওদের মতো চোররা যদি ক্ষমতা আসে তো বাংলাদেশ তো রসাতলে যাবে। কোনো সমালোচনা বা হুমকির পরোয়া করেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। ওরা বলে যাবে, আন্দোলন করে যাবে, আমি আমার ডেভেলপমেন্ট করে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ। আমাদের অনেক সময় বলে ওরা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা দেশগুলোর জন্য ধনী দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী বাৎসরিক $100 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করার দাবি তুলে ধরেন। স্থানীয় সময় সোমবার স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনের মূল পর্বে বক্তব্য দেন তিনি। এ সময় জলবায়ু সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ $12 বিলিয়ন কয়লা প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন বা COP26-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্ল্যাটফর্মে তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোরও নেতৃত্ব দিচ্ছেন সিভিএফ প্রেসিডেন্ট হিসেবে।
স্কটল্যান্ডে স্থানীয় সময় সোমবার দুপুরে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। Prime Minister of Bangladesh. স্থানীয় সময় বিকেলে কনফারেন্স অব পার্টিস বা COP26-এর মূল পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ক্ষতি হবে জেনে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে তার সরকার। We hope to have 40% of our energy from renewable sources by 2041. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. ধনী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ বরাদ্দের জোর দাবি জানান শেখ হাসিনা। সংকট মোকাবিলায় তুলে ধরেন 4 দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. এর আগে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমনওয়েলথ আয়োজিত ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সহ বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজতে হবে বিশ্ব নেতাদের। Climate change is a global and cross-border issue now. No country is immune from these grave consequences. We have to take urgent and decisive action to save our planet and our future generation. এই সভায় শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের 48টি সদস্য দেশ গোটা বিশ্বের মাত্র 5% কার্বন নিঃসরণ করছে, অথচ জলবায়ুর ক্ষতির মুখে থেকেও জীবন ও জীবিকায় ব্যাপক হুমকির মুখে এই দেশগুলোই। দেবাশিস রায়, সময় সংবাদ। মেক্সিকোয় মৃত প্রিয়জনদের স্মরণে উৎসব। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আসক্ত হয়ে মানুষ নিজেই নিজের কবর খুঁড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবেশ রক্ষায় কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার শুরু হয় জলবায়ু সম্মেলন COP26-এর মূল পর্ব। এদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্বোধনী বক্তৃতার পর একে একে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। এদের প্রায় সবার কণ্ঠেই ছিল পরিবেশ বাঁচানোর আকুতি ও সতর্কবার্তা। শুধু তাই নয়, বরাবরের মতোই ছিল প্রতিশ্রুতির ফুলঝুরিও। নিজের দেয়া বক্তব্যে গুতেরেস বলেন, পরিবেশের প্রতি মানুষ এতটাই উদাসীন যে আমরা নিজেই নিজের কবর খুঁড়ছি। মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের চূড়ান্ত পরিণতি ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি। অনেক হয়েছে, আসুন এবার একটু সতর্ক হই। পরিবেশের সাথে আমরা টয়লেটের মতো আচরণ করছি। আমাদের চোখের সামনে আমাদের প্রিয় পৃথিবী বদলে যাচ্ছে। সমুদ্র থেকে শুরু করে পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করে ফেলছি। আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ে যাচ্ছি প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। Will we do what is necessary? Will we seize the enormous opportunity before us? Or will we condemn future generations to suffer?
জলবায়ুর পরিবর্তন রোধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। বলেন, নিজেদের চূড়ান্ত পরিণতি থেকে মানবজাতি আর মাত্র কয়েক মিনিট দূরে। আমরা যদি এখনই সতর্ক না হই, তবে আগামী প্রজন্মের জন্য আমরা আর কিছুই করার সময় পাবো না। আমাদের চোখের সামনে ওদের ভবিষ্যৎ আমরা নষ্ট করছি। আমরা যদি ব্যর্থ হই, তবে আগামী প্রজন্ম আমাদেরকেও কোনোদিনও ক্ষমা করবে না। সম্মেলনের দ্বিতীয় দিনে আরও বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, উন্নত দেশগুলোর খামখেয়ালির কারণে উন্নয়নশীল দেশগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দুঃখজনক। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি অভ্যস্ত হওয়ারও তাগিদ দেন তিনি। এনवायरमेंटल कॉन्शियस लाइफस्टाइल का एक मास मूवमेंट बन सकता है। এছাড়াও সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সহ অন্যান্য বিশ্ব নেতারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। COP26-এর দ্বিতীয় দিনেও গ্লাসগো জুড়ে পরিবেশবাদীদের বিক্ষোভ অব্যাহত। সোমবারও সম্মেলন স্থলের বাইরে অনুষ্ঠিত ওই বিক্ষোভে যোগ দেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। এছাড়াও এতে অংশ নেন হাজারো শিক্ষার্থী ও পরিবেশকর্মী। আন্দোলন অব্যাহত রয়েছে স্কটল্যান্ডের অন্যান্য শহরেও। বহুল প্রতীক্ষিত জলবায়ু সম্মেলন COP26-এর পর্দা উঠেছে রোববার। প্রতি বছরের মতো এবারও বিশ্ব নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদে গ্লাসগোতে বিক্ষোভ করেন হাজারো পরিবেশকর্মী। সোমবার সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। তবে তাদের বক্তব্য চলার সময়ই সম্মেলন স্থলের বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার আন্দোলনকারী। এতে যোগ দেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেট থানবার্গও। বিশ্ব নেতারা ভবিষ্যৎ সংকট মোকাবেলায় কাজ তো করছে না, বরং পৃথিবীকে দিনে দিনে বিষাক্ত গ্যাস ভর্তি বেলুনে পরিণত করছে। ধনী দেশগুলোকে যে কোনো মূল্যে দ্রুত কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে। এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ুর পরিবর্তন বিরোধী আন্দোলনে যোগ দেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফার্মের হাজারো কর্মী। এ সময় বিশ্ব নেতাদের মুখোশ পরে তাদের মিথ্যা প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তারা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। Instead of addressing the climate crisis with concrete solutions, they're just blowing hot air. এছাড়াও জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আন্দোলন অব্যাহত ছিল স্কটল্যান্ডের অন্যান্য শহরেও। জিনিয়া শেখ, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ গ্রহণে এখনই সঠিক সময় বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে একটি ভিডিও বার্তায় বিশ্ব নেতাদের জলবায়ু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। COP26 সম্মেলন সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। It is perhaps fitting that you have come together in Glasgow, once a heartland of the Industrial Revolution, but now a place to address climate change. Of course, the benefits of such actions will not be there to enjoy for all of us here today. None of us will live forever. But we are doing this not for ourselves, but for our children and our children's children, and those who will follow in their footsteps. And so I wish you every good fortune in this significant endeavour. স্কটল্যান্ডের গ্লাসগো জলবায়ু সম্মেলনে যখন ব্যস্ত বিশ্ব নেতারা, তখন সম্মেলনের পাশেই কোমলমতি শিশুদের সঙ্গে নিবিড় সময় কাটালেন ব্রিটিশ পরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট মিডলটন। আলেকজান্ডার পার্কে শিশুদের সঙ্গে খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেন তারা। পরে পরিবেশ বিষয়ক আর্থশট পুরস্কার বিজয়ীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারা। জলবায়ু সম্মেলনের ফাঁকে সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোর একটি পার্ক স্পোর্টস হাবে যান প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। এ সময় স্থানীয় শিশুদের সঙ্গে একান্তে সময় কাটান ব্রিটিশ রাজপরিবারের এই দুই সদস্য। শিশুদের সঙ্গে খেলাধুলার পাশাপাশি গল্পে মেতে ওঠেন তারা, রান্না করেন শিশুদের পছন্দের খাবার। পার্কে একসঙ্গে ঘোরাঘুরির পাশাপাশি খুনসুটি করতে দেখা যায় তাদের। এ সময় শিশুদের মানসিক বিকাশ ও পরিবেশ বিষয়ক সচেতনতামূলক নানা পরামর্শ দেন তারা। বলেন, শিশুদের জন্য আগামীর সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে হবে বিশ্ব নেতাদের। সুন্দর পৃথিবী উপহার দিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে সবার।
পরে গ্লাসগো সামিটের বাইরে প্রথমবারের মতো পরিবেশ রক্ষায় অবদান রাখায় আর্থশট পুরস্কার বিজয়ীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। ব্রিটিশ রাজপরিবারের নিজস্ব তহবিল থেকে প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবদান রাখায় এবছর 5টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পারমাণবিক সাবমেরিন বিক্রি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতালির রোমে আয়োজিত G20 সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সাবমেরিন চুক্তি নিয়ে এখনও টানাপোড়েন চলছে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে। ইতালির রোমে আয়োজিত G20 সম্মেলনে অংশ নিতে গেলে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যকার সাবমেরিন চুক্তিটি বাতিল হওয়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। পারমাণবিক সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যাচার করেছেন বলে সাংবাদিকদের কাছে সরাসরি অভিযোগ করেছেন ইমানুয়েল ম্যাক্রো। আমি অস্ট্রেলিয়াকে অনেক সম্মান করি। দেশটির জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ফ্রান্সের। আমি শুধু এটাই বলতে চাই, দুপক্ষের মধ্যে সম্মান থাকলে তা রক্ষায় আচরণে সততা দেখাতে হবে। অকাস চুক্তিটি ফ্রান্সের জন্য ভালো হয়নি, পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতি বিশ্বাসযোগ্যতার বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের এ অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে যে সাবমেরিন দেওয়ার কথা তা বর্তমানে দেশটির প্রতিরক্ষার প্রয়োজন মেটাতে সমর্থ নয়, যার কারণে ফ্রান্স থেকে সাবমেরিন কেনার চুক্তি থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার ও চীনের প্রভাব মোকাবিলায় সম্প্রতি নতুন এক ত্রিদেশীয় জোট গঠন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি সরবরাহের একটি চুক্তিও করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই চুক্তির কারণে বিশাল অঙ্কের লোকসান গুনতে হয় ফ্রান্সকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মহামারী করোনার কারণে দীর্ঘ 18 মাস পর পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্তের হার কম এমন 63টি দেশ ও অঞ্চলের পর্যটকরা দেশটিতে প্রবেশ করতে পারছেন। তবে দেখাতে হচ্ছে 2 ডোজ টিকা নেয়ার সনদ। তালিকায় নেই বাংলাদেশের নাম। সোমবার সকাল থেকেই ব্যাংককের বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন পর্যটকরা। দীর্ঘ 18 মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে থাইল্যান্ডে আসতে শুরু করেছেন তারা। এ সময় নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন পর্যটকরা। এই মুহূর্তে ইউরোপে অনেক শীত, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। দীর্ঘদিন পর বেড়াতে এসে ভালো লাগছে। পর্যটক আসতে শুরু করায় খুশি এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে মত তাদের। হোটেলের সব প্রস্তুতি সম্পন্ন, কর্মচারী যারা ছুটিতে ছিলেন তারা চলে এসেছেন। আশা করছি আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে 63টি দেশ ও অঞ্চলের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এমনকি থাকতে হবে না কোয়ারেন্টাইনে। তবে যারা আসবেন তাদের অবশ্যই করোনার 2 ডোজ টিকা নেওয়া থাকতে হবে। তালিকার বেশিরভাগই ইউরোপের দেশ। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান থাকলেও প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের নাম। পর্যটকদের কাছে ভ্রমণের তালিকায় পছন্দের শীর্ষে থাকে থাইল্যান্ড। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করে দেশটিতে। কিন্তু মহামারী শুরুর পরেই 2020 সালে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে থাই সরকার। রেহানুল রানা, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে প্রায় 600 দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন এসএম আমিনুল রুবেল। মিডিয়া বলে আসছিল অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা। গত বছর করোনা মহামারী অস্ট্রেলিয়া মারাত্মক আকার ধারণ করলে মার্চের শেষ দিকে বহির্বিশ্বের সাথে অস্ট্রেলিয়ার নিয়মিত আন্তর্জাতিক বর্ডার বন্ধ করে দেওয়া হয়। 590 দিন পর আজ 1 নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে অস্ট্রেলিয়া বর্ডার খুলে দেওয়া হচ্ছে। আপাতত সিডনি বিমানবন্দর থেকে করোনার 2টি ভ্যাকসিনই নিয়েছে এমন অস্ট্রেলিয়ার সিটিজেন ও স্থায়ী বাসিন্দারা কোনো রকমের পূর্ব অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করতে পারবে। এমনকি যাত্রীদের যে কোনো সময় ফিরে এসে আগের মতো হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না।
প্রবাসী বাংলাদেশিদেরও দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। যদিও ফ্লাইট স্বল্পতা ও আসন্ন বড়দিনের বাড়তি উৎসবের আমেজের কারণে অনেক বাংলাদেশি এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ানদের করোনার সাথে বসবাসের রোড ম্যাপ ঘোষণা করেছিলেন। তারই প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার যে সব অঙ্গরাজ্যে ৮০% বাসিন্দা করোনার 2টো ডোজই নিয়েছে, সেসব রাজ্য থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক যোগাযোগ খুলে দেওয়া হচ্ছে। এসএম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। পর্তুগালে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2021। 4 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 প্রযুক্তিবিদ, সফল উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের সফল ব্যক্তিরা। ওয়েব সামিটকে ঘিরে প্রাণবন্ত লিসবন। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। বিশ্বের বৃহত্তম তথ্য ও প্রযুক্তি সম্মেলনকে কেন্দ্র করে সরগরম লিসবন। পঞ্চমবারের মতো লিসবনে অনুষ্ঠিত 4 দিনের এই সম্মেলনের সোমবার ছিল প্রথম দিন। সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ আল্টিস এরেনার 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ইনডোর গ্যালারি। উদ্বোধনী পর্বেই নিজেদের স্টার্টআপ কোম্পানির বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্ধারিত বক্তারা। পরিবর্তনশীল বিশ্বের ভবিষ্যৎ তথ্য প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান জানান দেন তারা। করোনা পরবর্তী সময়ে ওয়েব সামিটকেই প্রতিষ্ঠানের প্রচারের সবচেয়ে বড় মাধ্যম বলে মনে করেন উদ্যোক্তারা। সম্মেলনে অংশ নিতে পেরে আমরা সত্যি আনন্দিত। লিসবন এমনিতেই অসাধারণ এক শহর। ওয়েব সামিট আমাদের প্রতিষ্ঠানকে পরিচিত করার পাশাপাশি লিসবন ঘুরে দেখারও সুযোগ করে দিয়েছে। আমি অনেক সম্মেলনে অংশ নিয়েছি, কিন্তু ওয়েব সামিট সম্পূর্ণ আলাদা। এত প্রাণবন্ত আর কোনো সম্মেলন আছে বলে আমার মনে হয় না। নিজেকে তুলে ধরার দারুণ এক প্ল্যাটফর্ম ওয়েব সামিট। মাইক্রোসফট, আমাজনের মতো বিখ্যাত প্রতিষ্ঠান ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে 1250 স্টার্টআপ কোম্পানি ও 700 বিনিয়োগকারী। এবছর জলবায়ু ও ক্রিপ্টোকারেন্সিকে মূল প্রতিপাদ্য হিসেবে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 2016 সাল থেকে পর্তুগালে ওয়েব সামিট শুরুর পর থেকেই প্রতি বছর পর্তুগালবাসী অধীর আগ্রহ অপেক্ষা করেন এই সম্মেলনের। সম্মেলনকে কেন্দ্র করে জমে ওঠে পর্তুগালের প্রায় সব ধরনের পর্যটন নির্ভর ব্যবসায়। গত বছর করোনার কারণে অনলাইনে অনুষ্ঠিত হলেও এবছর স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 অংশগ্রহণকারী। অংশ নেওয়ার পাশাপাশি উপভোগ করছেন লিসবনের সৌন্দর্যও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জন্মোৎসব উদযাপনের সঙ্গে কম বেশি সবাই পরিচিত, কিন্তু মৃতদের জন্য উৎসব, বিষয়টি অবাক করা হলেও সত্যি। নানা আয়োজনে মৃতদের স্মরণে আয়োজন করা হয় মৃত উৎসব, আর এটি প্রতি বছর পালন করে থাকে মেক্সিকো শহরের বাসিন্দা। এবারও তার ব্যতিক্রম নয়। করোনার সংক্রমণ কমে আসায় বর্ণিল আয়োজনে 1 নভেম্বর শুরু হয়েছে মেক্সিকোতে মৃতদের জন্য দিন। জাঁকজমকভাবে উৎসবটি পালন করছেন মেক্সিকানবাসী। মাথায় রং বেরঙের খুলি পরে বিচিত্র সব সাজে রাস্তায় হেঁটে চলেছেন হাজারো মানুষ। ফুলে ফুলে ভরে উঠেছে শহরের সমাধিস্থলগুলো। এটি মেক্সিকান শহরের এখনকার চিত্র। শহরটিতে শুরু হয়েছে মৃতদের জন্য উৎসব। মৃত্যু জীবনের শেষ নয়, বরং দীর্ঘ জীবনের একটি অংশের সমাপ্তি মাত্র, এমন ধারণাকে ঘিরেই মেক্সিকো শহরে প্রতি বছর পালিত হয় মৃতদের স্মরণে উৎসব। মেক্সিকান সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এটি। ঐতিহ্যবাহী এ উৎসব উদযাপনে কোনো রকমের কমতি রাখেন না সেখানকার বাসিন্দারা। তাদের বিশ্বাস, মৃত মানুষেরা তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে মর্তলোকে আসেন, আর তাই তাদের অভ্যর্থনায় করা হয় নানা আয়োজন। বর্ণাঢ্য আয়োজনে 1 নভেম্বর শুরু হয়েছে এ উৎসব। আয়োজনের অংশ হিসেবে এবার 25টি বড় আকারে মাথার খুলি প্রদর্শিত হচ্ছে। পুরনো ও আধুনিক শৈল্পিক উপকরণে চিত্রিত করা হয়েছে খুলিগুলোকে। সাধারণত উৎসবের প্রথম দিন মেক্সিকানরা প্রাপ্তবয়স্ক মৃতদের স্মরণ করে থাকেন। এদিন তারা তাদের আত্মীয় স্বজনদের সমাধিস্থলে গিয়ে ঐতিহ্যবাহী খাবার ও শিল্পকর্ম দিয়ে সাজান। কঙ্কালের আদলে মুখ রং করে বিশেষ পোশাক পরে এই উৎসব পালনের মধ্য দিয়ে প্রিয়জনদের জানান দেন তারা তাদের স্মৃতিতে এখনও বেঁচে আছেন। 1 নভেম্বর শুরু হয় এই উৎসব চলবে আগামী 8 নভেম্বর পর্যন্ত। মৃতদের জন্য মেক্সিকানদের এই উৎসব ইউনেস্কোর স্বীকৃতি পায় 2008 সালে। রবিউল ইসলাম আমলাদ, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। লুটে খেতে পারছে না বলে দেশের উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি। স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবেলায় COP26-এ দিলেন 4 দফা প্রস্তাব।
জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি, নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি বললেন জাতিসংঘ মহাসচিব। কার্বন নিঃসরণ শূন্যে আনার প্রতিশ্রুতি মোদির। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।